পৃথিবীতে শুধু সাদা কালো বলে কিছু হয় না। সাদা কালোর মাঝে যে ধূসর জায়গাটা, তাতে এমন কিছু বাস্তব ঘটনা থাকে যার ব্যাখ্যা করা প্রায় অসম্ভব, যা আমাদের মনকে এনে ফেলে দেয় বিশ্বাস অবিশ্বাসের দোটানায়। সুখ কিংবা দুঃখ, দুটোর কোনোটারই বৈধতা নেই। এই আছে তো এই নেই। বৈধতা আছে একমাত্র জীবনের, যা মৃত্যু পর্যন্ত থেকে যায়। শৈশব, কৈশোর, যৌবন কিংবা বার্ধক্য, সব বয়সেই মানুষ মূলত মানুষকে চিনতে ভুলই করে। আর এটাই হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আপনার বিপরীতে যে মানুষটি আছে, যার সাথে আপনি কথা বলছেন, যে আপনার খোঁজ নিচ্ছে, সে আদেও মানুষ তো নাকি? ঘটনাটা বেশ কয়েক মাস আগের। সদ্য প্রেসিডেন্সিতে ভর্তি হয়েছে শ্রেয়া। একটা ফ্ল্যাটে ভাড়া থাকে, সঙ্গে কোনো রুমমেট থাকে না। ফ্ল্যাটের পশ্চিম দিকে একটা বড় মাঠ, সেখানে প্রায় কেউ আসে না বললেই চলে। এমনকি দিনের বেলাতেও তেমন বিশেষ কাউকে চোখে পড়ে না। ফ্ল্যাটের উত্তর পূর্ব দিকে একটা বিশাল বড় পুকুর। বলা বাহুল্য, ফ্ল্যাটটার আশেপাশে সেরকম লোকারণ্য দেখা যায় না। যেহেতু শ্রেয়া একাই থাকে, তাই মাঝে মধ্যে তার বাবা মা অথবা বন্ধুবান্ধব এসে তার সাথে কিছুদিন থেকে যায়। বছর দুয়েক আগে পাশের ফ্ল্যাটে একজন মধ্যবয়স্ক মহিলার সুইসাইডের পর এখন আর ওই ফ্লোরের ফ্ল্যাটগুলোতে কেউ থাকে না। ফলে অন্যান্য সময় শ্রেয়াকে একাই থাকতে হয় ওই ফ্ল্যাটে। পূর্ণিমার রাতে চাঁদের আভা জানালার ফাঁক দিয়ে এসে শ্রেয়ার রুমটাকে পুরো আলোয় আলোকিত করে দেয়। পুকুর থেকে আসা ফুরফুরে হাওয়া চাঁদের আলোর সাথে মিলেমিশে যেন নৈসর্গিক দৃশ্য তৈরি করছে, তা কল্পনারও অতীত। এভাবেই কখন যেন তন্দ্রা লেগে গেল শ্রেয়ার। কিন্তু তখনই ফোন বেজে উঠল। উফ, এত রাতে আবার কে ফোন করলো? হ্যালো, কে? হ্যাঁ, আমি রিদ্ধিতা রে। কাল কলেজে আসবি তো নাকি? এসআর2 এর ইম্পর্টেন্ট ক্লাস আছে কাল। হুম হুম হ্যাঁ রে, যাব। তুই এখন ফোন রাখতো। রাত 3টে বাজে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি এখন ঘুমাবো, তুইও ঘুমিয়ে পড়। বাই, গুড নাইট। ঋদ্ধি তার উত্তরের আর কোনো অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল শ্রেয়া। পরদিন যথারীতি কলেজে যায়। ক্লাস করে সন্ধ্যা 6টা নাগাদ বাড়ি ফেরে। এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু মুখে দিয়ে পড়তে বসে। পড়তে পড়তে প্রায় 10:30 বেজে যায়। তারপরে শ্রেয়া ডিনার কমপ্লিট করে খাটের ওপরে শুয়ে ইনস্টায় রিল স্ক্রল করে, সিনেমা দেখে, মাঝে মাঝে গল্পের বইও পড়ে। এটাই তার এখন ডেইলি রুটিন। কিন্তু আজকে ডিনারের পরে ফোন নিয়ে দুটোর কোনোটাই করছে না। হোয়াটসঅ্যাপে স্কুল ফ্রেন্ডসদের গ্রুপটা খুলে পুরনো ছবি দেখছে। সেই স্কুল লাইফ, কত ঘুরতে যাওয়া, ক্লাস বাঙ্ক করে আড্ডা মারা বন্ধুদের সাথে কত স্মৃতি তার এই স্কুল লাইফকে নিয়ে। পুরনো পেন্ডিং মেসেজগুলো দেখতে দেখতে একটা মেসেজ চোখে পড়ল তার। আননোন নাম্বার, প্রায় 4 মাস আগের মেসেজটা। লেখা আছে, দেখা করবি? পড়াশোনার চাপে শ্রেয়া খুবই ব্যস্ত থাকে। বেশি হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়া ইউজ করে না, শুধুমাত্র দরকার পড়লে মেসেজ করে। আর তাছাড়াও ওর বন্ধুর সংখ্যাও কম নয়। সবার মেসেজ পড়াও হয়ে ওঠে না। মাঝে মাঝেই হোয়াটসঅ্যাপের নোটিফিকেশানও অফ করে দেয়, যাতে পড়ার সময় ডিস্টার্ব না হয়। পরে অবশ্য আবার অন করে দেয়। কোনোভাবে হয়তো এই মেসেজটা আর দেখা হয়নি।
শ্রেয়া প্রোফাইল ফটোটা দেখে বুঝতে পারলো নাম্বারটা অংশুর। অংশু মানে অংশুমান ঘোষ, শ্রেয়ার পুরনো বন্ধুদের মধ্যে একজন। খারাপ ছিল না ছেলেটা, তবে কথা হতো না ওদের, ওই মুখ চেনাচিনি যেটুকু। বেশি কিছু না ভেবে শ্রেয়া রিপ্লাই দিল, কিরে কেমন আছিস? আই এম এক্সট্রিমলি সরি, তোর মেসেজটা আমার এতদিন চোখে পড়েনি, আজকে হঠাৎ চোখে পড়লো তাই রিপ্লাই দিলাম, প্লিজ কিছু মনে করিস না। রাত এখন 12টা। শ্রেয়া চোখ মুখ ধুয়ে এসে শুতে যাবে এমন সময় টুং শব্দ করে একটা নোটিফিকেশন এলো। টেবিল থেকে ফোনটা নিয়ে দেখলো অংশু মেসেজ করেছে। লিখেছে, না না ইটস ওকে, আমি কিছু মনে করিনি, অনেক দিন দেখা হয়নি, দেখা করবি একদিন? কোথায় দেখা করবি বলিস? শ্রেয়া আর ফোনটা অফ করলো। নাকি ওদের মধ্যে কনভারসেশন ভালোই চলতে লাগলো। এই কথা ওই কথা বলতে বলতে কখন যে সকাল 6টা বেজে গেছে শ্রেয়া বুঝতেও পারল না। তার দু চোখে কোনো ঘুম নেই, শরীরে ক্লান্তির লেশ মাত্র নেই। এক প্রকার সময় জ্ঞান যেন হারিয়ে ফেলেছে শ্রেয়া। তার মন চাইছে আর একটু কথা বলতে, আর একটু সময় কাটাতে। সে বুঝতে পারল এই প্রোফাইলের প্রতি শ্রেয়ার এক অমোঘ আকর্ষণ জন্মেছে। এই ছেলেটাকেই সে স্কুলে পাত্তা দিত না, কেমন যেন ক্রিপি ক্রিপি লাগতো। আর আগেও অনেকবার অংশু ওকে মেসেজ করেছে, কিন্তু শ্রেয়া তার কোনোটাই রিপ্লাই দেয়নি। কিন্তু আজ হলো কি এত কথা? হঠাৎই শ্রেয়ার চোখ পড়ল ঘড়ির দিকে। এ কি, বেলা 11টা বেজে গেছে, কোথায় থেকে এত সময় কেটে গেল? শ্রেয়া আকাশ পাতাল ভেবেও বুঝতে পারল না। তার মনে হলো এই তো কিছুক্ষণ আগেই সে কথা শুরু করলো, আর এর মধ্যেই 11টা ঘন্টা কেটে গেল। আজকে তার আর স্পেশাল ক্লাসটা করা হলো না। শ্রেয়া ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো, কিন্তু কথা এখনো চলছে। শ্রেয়ার আঙুলগুলো যেন আর তার কন্ট্রোলে নেই, মোবাইল স্ক্রিনের সাথে যেন আটকে আছে। দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধে, সন্ধে পেরিয়ে এখন রাত 12টা বাজে। খিদে, ঘুম, কোনো অনুভূতিই যেন শ্রেয়াকে স্পর্শ করতে পারছে না। এখন রাত 12টা 5। খুব ক্লান্ত অনুভব করে একটু জল খেয়ে অংশুকে গুড নাইট জানিয়ে বিছানায় গা এলিয়ে দিল শ্রেয়া। খুব ঘুম পাচ্ছে তার। জানালা দিয়ে চাঁদের স্নিগ্ধ আলো ঢুকে সমস্ত ঘরটাকে ভিজিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই চোখ দুটো লেগে গেল তার। কতক্ষণ শ্রেয়া এভাবে ঘুমোচ্ছিল ঠিক নেই। হঠাৎ তার গরম হতে লাগলো, ঘুমটা হালকা ভেঙে গেল। সে অনুভব করলো তার সারা শরীর বেয়ে কয়েকটা আঙ্গুল ক্রমাগত ওঠানামা করছে। শ্রেয়া ঘুম মাখা চোখে দেখতে পেল তার মাথার কাছে একটা অবয়ব। অবয়বটি মুখের সামনে এসে গরম নিঃশ্বাস ফেলছে। শ্রেয়া প্রচণ্ড ভয়ে চিৎকার করে ধর্মর করে বিছানায় উঠে বসল। সে ঘেমে গেছে, দেখলো এক্ষুনি ওটা কার মুখ ছিল। শ্রেয়া টেবিলে রাখা জলের গ্লাস থেকে জল খেলো। ধীরে ধীরে শান্ত হলো সে। একবার সমস্ত ঘরটা চেক করে নিল, না কেউ তো নেই। তাহলে ও কি স্বপ্ন দেখছিল? তাহলে হতেও পারে, ওর তো আবার ছোটবেলা থেকেই ভূতের ভয়। কালকেই দ্য কনজিউরিং লাস্ট রাইটস দেখেছে। শ্রেয়া টেবিল থেকে ফোনটা নিয়ে দেখলো 2টো বাজে। বাবা 10টা মিস কল করেছিল। প্রত্যেক দিন রাতে শোবার আগে শ্রেয়া বাবাকে একবার ফোন করে, কিন্তু কালকে সারাদিন অংশুর সাথে কথা বলার জন্য আর ফোন করা হয়ে ওঠেনি। তাই হয়তো টেনশনে এতবার ফোন করেছে। এত রাতে ফোন করা কি উচিত? কিছুক্ষণ এইসব ভেবে শেষমেশ শ্রেয়া কল ব্যাক করেই দিল। 5বার রিং হওয়ার পরে বাবা কলটা রিসিভ করলো। কিরে বাবাই, এত ফোন করছি তুই ধরছিস না? কি হয়েছে তোর? সব ঠিক আছে তো? তোর মা তো এখানে খুব টেনশন করছে। শ্রেয়া বলল, না, আসলে ওই মানে শরীরটা ম্যাচ ম্যাচ করছিল আর মাথাটাও ধরেছিল, তাই সারাদিন রেস্ট নিচ্ছিলাম আর কি। বাবার থেকে এক প্রকার ফোনটা কেড়ে নিয়ে মা বলল, বাবাই, আমরা কি যাব? আমরা না হয় এক্ষুনি ক্যাব বুক করে চলে যাচ্ছি। না না মা, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি। কি জানি বাবা, চিন্তা হয় আমাদের। তুই আর এসব কি বুঝবি? নিজে মা হ, তারপরে বুঝবি। ঠিক আছে, ঘুমিয়ে পড় এখন।
ফোনটা রেখে ফ্রেশ হওয়ার জন্য শ্রেয়া ওয়াশরুমে যেতে যাবে, এমন সময় শোনে বন্ধ দরজার ওপাশ থেকে কি যেন একটা আওয়াজ আসছে। দরজা খুলে কিছুই দেখতে পেল না। আয়নায় নিজেকে দেখল একবার। চোখের তলায় কালি পড়ে গেছে। একটা সারা দিন সে কথা বলেছে অংশুর সাথে। ফেস ওয়াশটা নিয়ে সে মুখ ধুল। হঠাৎই আধো আধো চোখে তার দৃষ্টিটা আয়নায় গিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে এক অজানা ভয়ে গায়ের লোম খাড়া হয়ে গেল তার। কে যেন একটা শ্রেয়ার পেছনে এসে দাঁড়িয়েছে। ছিপছিপে চেহারা, মাথায় ব্যান্ডেজ। মুখটা বুঝতে পারছে না শ্রেয়া, কিন্তু আয়নায় দেখা যাচ্ছে লোকটার লাল লাল চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শ্রেয়ার দিকে। সেই মুহূর্তেই প্যানিক করে শ্রেয়া বাথরুমেই মাথা ঘুরে পড়ে গেল। প্রায় ঘন্টা দুয়েক পরে জ্ঞান ফিরতে সে দেখে সে বিছানায় শুয়ে আছে। কিন্তু এটা কি করে সম্ভব? শ্রেয়ার স্পষ্ট মনে আছে সে মাথা ঘুরে বাথরুমেই পড়ে গিয়েছিল। তাহলে পড়ে যাওয়ার জন্য কোমরে বড্ড লেগেছে তার। শ্রেয়া একটু একটু করে বিছানায় উঠে বসল। ঠিক তখনই শ্রেয়ার চোখ গেল রুমের দরজার দিকে। দরজার সামনে একজন সুঠাম দেহের পুরুষ তাকে লম্বা লম্বা আঙুলে হাতছানি দিয়ে ডাকছে। শ্রেয়া ডাকটার মধ্যে কেমন একটা কোমলতা অনুভব করল। ওর না চাওয়া সত্ত্বেও পা দুটো ধীরে ধীরে লোকটার দিকে এগিয়ে যেতে লাগলো। এক প্রকারের হিপনোটাইজড হয়েই শ্রেয়া লোকটার পিছন পিছন ফ্ল্যাটের ছাদে এসে দাঁড়ালো। ভ্রম ভেঙে ছেলেটি ভাঙা ভাঙা গলায় বলে উঠল, কিরে, চিনতে পারছিস? কতবার বললাম একবার দেখা কর, কিন্তু আমি আর থাকতে পারলাম না রে। তাই নিজেই চলে এলাম তোর সাথে দেখা করতে। ও অংশু, তুই তুই এত রাতে এখানে কি করে এলি? আর আমার অ্যাড্রেসই বা পেলি কি করে? তুই জানিস আজকে রাতে আমার সাথে কি হয়েছে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর তোর শরীরের এরকম অবস্থা হলো কি করে? তোর এই কারণে অকারণে ভূতের ভয়টা গেল না। আয় বস, একটু গল্প করি, দেখবি সব ভূতের ভয় কেটে গেছে। জানিস, আমার না ক্যান্সার হয়েছে। এখনও পুরোপুরি রিকভার করিনি। ডক্টর বলেছেন সময় লাগবে। গত 1 বছরে তুই তো আর আমার সঙ্গে যোগাযোগ রাখিসনি। বলেছিলাম একবার দেখা কর, তুই করিসনি। তাই হয়তো আজ আমার এই অবস্থা। খানিকক্ষণ নির্বাক হয়ে বসে থাকে শ্রেয়া। আজ নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে তার কথায়। কথায় কথায় অংশু তাকে জানায় যে সে তাকে ভালোবেসে ফেলেছিল এবং এখনও বাসে। এভাবে গল্প করতে করতে ভোর হয়ে গেল। হালকা হলুদ রং ছড়িয়ে পড়েছে সমস্ত আকাশ জুড়ে। অংশু বলল, আচ্ছা চল আজ আসি। আমি রোজ আসবো তোর কাছে, গল্প করবো, যোগাযোগ রাখবো। থেকে যা না। তুই কি এটা চাস? যদি বলিস তাহলে আজীবন তোর সাথে থেকে যাব। হ্যাঁ, থেকে যা। আজকে যেন একটু অন্য রকম লাগছে শ্রেয়ার। আজ তার কোনো মানসিক অস্থিরতা, চিন্তা, হতাশা কিছুই নেই। ছাদ থেকে নিচে নেমে স্নান সেরে নিয়ে ঘুমিয়ে পড়ল সে। কাল প্রায় সারা রাতই জেগে কাটিয়েছে। ঘুম থেকে উঠে আর রান্না করতে ইচ্ছে করছে না, তাই অনলাইনে খাবার অর্ডার করলো। খুব ইচ্ছে করছে অংশুর সাথে কথা বলার। বেশি কিছু না ভেবে ফোন লাগালো অংশুকে। 1 বার, 2 বার, 3 বার কল করেও ধরল না কেউ। তারপর আবার কল করলো শ্রেয়া। এবার কলটা রিসিভ করেছে। ফোনের ওপার থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো। কে বলছেন? অংশুর বাবা ফোন ধরেছে। হ্যালো আঙ্কেল,
আমার নাম শ্রেয়া। আমি অংশুর বন্ধু বলছি। ভালো আছেন? হ্যাঁ, ওই চলছে, ওই আর কি। আঙ্কেল, অংশু বাড়ি পৌঁছেছে? ও কি ঘুমাচ্ছে এখন? হ্যালো আঙ্কেল, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। এই মেয়ে, তুমি কি আমার সাথে মশকরা করছো? আমি খামোখা আপনার সাথে ইয়ার্কি কেন মারতে যাব? আপনি অংশুকে ফোনটা দিন তো, আমার ওর সাথে কথা আছে। এরপর অংশুর বাবা যা বলল তাতে শ্রেয়ার শরীর বেয়ে একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। উনি বললেন অংশু নাকি 4 দিন আগেই ক্যান্সারে মারা গেছে। তাহলে তাহলে 3 দিন ধরে শ্রেয়াকে মেসেজ কে করেছিল? আর কালকে রাতেই বা কার সাথে গল্প করলো? তবে কি অংশু সত্যিই এসেছিল মৃত্যুর পর? শ্রেয়া ধপ করে বিছানায় বসে পড়ল। সে কিছুতেই হিসাব মেলাতে পারছে না। কানের কাছে অনবরত কালকে অংশুর বলা কথাগুলো বাজছে। তার কেমন জানি একটা অস্বস্তি হচ্ছে, বড্ড গরম লাগছে, গলাটা কেমন একটা শুকিয়ে আসছে ধীরে ধীরে। শ্রেয়া ওর দাদাকে ফোন করলো। দাদা, তুই যত তাড়াতাড়ি পারিস আয় আমার কাছে, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, তুই প্লিজ আ। কথা বলতে বলতে কখন যে শ্রেয়া জ্ঞান হারিয়ে ফেলল বোঝা গেল না। জ্ঞান ফিরতে সে দেখে পাশে দাদা বসে আছে। শ্রেয়ার দাদা একজন সাইকিয়াট্রিস্ট। দাদা বলল, এই, এখন একদম উঠবি না, চুপচাপ শুয়ে থাক। আমাকে খুলে বল তো তোর কি হয়েছে? শ্রেয়া দাদাকে সমস্ত ঘটনা বলল। সমস্তটা শুনে দাদা বলল, এসব কিছু না, সব তোর মনের ভুল রে। যারা একা থাকে, অতিরিক্ত অ্যাংজাইটি ডিপ্রেশন থেকেই তাদের মধ্যে নানা ধরনের ঘটনা এরকম দেখা যায় প্রায়। আর তুই তো খুব ওভার থিঙ্কিং করিস। ওভার থিঙ্কিং করতে করতে না মেমোরিজ আমাদের মাইন্ডে চলে আসে। তারপর মানুষ সেগুলোকে নিয়ে ঘাঁটতে ঘাঁটতে সাবকনশিয়াস মাইন্ডে এমন একটা পজিশানে চলে যায়, তখন সে হয়তো আর বাস্তবে থাকতে পারে না। যারা সহজে নিজের ফিলিংসগুলো শেয়ার করতে পারে না, একা একা থাকে, তাদের মধ্যে এই জিনিসটা বেশি হয়। তোর সবচেয়ে বড় দোষ হলো তোর এই ওভার থিঙ্কিং। একজন ওভার থিঙ্কার কারোর থেকে প্রতারিত হলেও এত কষ্ট পায় না যতটা সে তার নিজের অতিরিক্ত চিন্তাভাবনা থেকে পায়। সত্য কিংবা মিথ্যে প্রমাণ হওয়ার আগেই কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে নিজেকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে তাই দুশ্চিন্তা করে। এমন মানুষকে আলাদা করে আঘাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরা নিজেই নিজেকে আঘাত করতে থাকে সেই অতিরিক্ত চিন্তার মাধ্যমে। কিছু কিছু সময় তাদের ওই অতিরিক্ত চিন্তাই বাস্তব হয়ে যায়। যাই হোক, বাদ দে এসব। এই, তুই এখন চল তো আমার সঙ্গে, কদিন আমার ফ্ল্যাটে থাকবি, তোকে আর এখন এখানে থাকতে হবে না। না দাদা, আমি ডিপ্রেসড নই। আমি জানি আমার সাথে কি হয়েছে। তুমি শ্রেয়াকে আর তার কথা শেষ করতে দেয় না। দাদা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর বলে রেস্ট নিতে, সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে দাদা নিজের কাজে বেরিয়ে যায়। তারপর কিছুদিন শ্রেয়া তার দাদার কাছেই থাকে। বৌদি সব সময় তাকে আগলে রাখে তার সাথে কথা বলে, কিন্তু সে আজও অংশুকে সবসময় দেখতে পায় তার সাথেই থাকে। অংশু শ্রেয়াকে লুকিয়ে লুকিয়ে দেখে, হাসে। আজও সারা শহর ঘুমিয়ে গেলে অংশু আসে দেখা করতে, রোজ আসে। তারা কথা বলে একে অপরের সাথে। শ্রেয়া কখনোই এই কথা, এই অনুভূতি কাউকে বলে না। আজ প্রায় 2 বছর কেটে গেছে। এখন শ্রেয়া রিলায়েন্সে চাকরি করে। অংশু আজও তাকে ছেড়ে যায়নি, আর শ্রেয়া এটাও জানে ভবিষ্যতেও সে তাকে ছেড়ে যাবে না। কিছু কিছু ভালোবাসা, কিছু কিছু প্রতিশ্রুতি হয়তো এরকমই হয়, যা শুধু ভিড়ের বাহার নয়, নীরবতার রঙে রঙিন। আর মানুষ এক ধরনের নীরব বর্জনে বিলীন হয়, যেখানে শত শত ফুল ঝরে যায় বিদায়ের আগুনে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ চেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রুজল।
নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করে মনে হবে শেষ হয়েও হইল না শেষ।